আসসালামু আলাইকুম। আমি ডক্টর অহনা আহমেদ জ্যোতি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের এফসিপিএস পার্ট 1 মেডিসিনের যে ক্লাস টেস্টগুলো হয়েছিল তার সলভ ক্লাস নেওয়ার জন্য। আমাদের আজকের টপিক হেমাটোলজি। হেমাটোলজি আমাদের এফসিপিএস পার্ট 1 মেডিসিনের এক্সামের পেপার 1-এর একটি খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর মোটামুটি 8টি কোয়েশ্চেন এসে থাকে। এর জন্য এই চ্যাপ্টারটি বাদ দিয়ে আপনি কোনোভাবে এফসিপিএস পার্ট 1 পাস করার চিন্তা করবেনই না। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের ক্লাস টেস্টে আমরা যখন এক্সাম দিয়েছি তখন আমরা দেখেছি সেখানে 7টি এমসিকিউ কোয়েশ্চেন ছিল এবং 8টি এসবি কোয়েশ্চেন ছিল। প্রথমে আমরা সলভ করার চেষ্টা করব এমসিকিউগুলো। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন ছিল, হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ পসিবল অ্যাকিউট ব্লাড ট্রান্সফিউশন রিয়াকশনস। ব্লাড ট্রান্সফিউশন আমাদের ওয়ার্ডে কাজ করার সময় অহরহ আমাদের এটি করে থাকতে হয়। এবং হোয়াট ইজ অ্যাকিউট ব্লাড ট্রান্সফিউশন রিয়াকশন। অ্যাকিউট বলতে আমরা বোঝাচ্ছি ব্লাড ট্রান্সফিউশনের 24 ঘন্টার মধ্যে যে রিয়াকশনগুলো হয়ে থাকে। সাধারণত ইন 3% কেসেস দেয়ার আর মাইল্ড সিমটমস অ্যান্ড অ্যাকিউট রিয়াকশনের জন্য ডেথ খুবই কমই হয়ে থাকে। চলুন আমরা দেখি, হোয়াট আর দ্য সিমটমস অ্যান্ড সাইন্স অফ পসিবল অ্যাকিউট ট্রান্সফিউশন রিয়াকশনস। দেয়ার আর fever, chills, rigors, tachycardia, hyper or hypotension, flushing, urticaria, bone, muscle, chest and or abdominal pain, shortness of breath, nausea and generally feeling unwell, respiratory distress. তাহলে আমরা দেখলাম এখানে আমাদের অ্যাকিউট ট্রান্সফিউশন রিয়াকশনে সাধারণত ফিভার হয়ে থাকে, চিলস, রাইগর হয়, একটু ট্যাকিকার্ডিয়া হতে পারে, হাইপার অর হাইপোটেনশন হতে পারে। যেমন আমরা ফিরে যাই আমাদের কোয়েশ্চেনে, আমাদের ফার্স্ট অপশন ছিল ফিভার, সো ইট ইজ ট্রু। সেকেন্ড কোয়েশ্চেন ছিল হাইপোটেনশন, আমাদের বইয়ে দেওয়া আছে হাইপার অর হাইপোটেনশন, সো দিস ইজ অলসো ট্রু। থার্ড অপশন ইজ ব্রাডিকার্ডিয়া, আমাদের বইয়ে আমরা দেখেছি এখানে ছিল ট্যাকিকার্ডিয়া, তাহলে সি ইজ ফলস। অ্যান্ড ডি সেরিব্রাল হিমোরেজ, এটাও ফলস। এবং লাস্টলি আর্টিকারিয়া, অ্যান্ড দিস ইজ ট্রু। চলুন আমরা সেকেন্ড কোয়েশ্চেনটা দেখি। ফলোয়িং ইজ ট্রু ফর অ্যাকিউট লিউকেমিয়া। অ্যাকিউট লিউকেমিয়া, আমরা সবাই জানি যে লিউকেমিয়া একটা হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি এবং ইন অ্যাকিউট লিউকেমিয়া দেয়ার ইজ ফেলিয়ার অফ সেল ম্যাচুরেশন, অর্থাৎ আমাদের বডিতে ব্লাড সেলগুলো তৈরি হচ্ছে কিন্তু এগুলো ম্যাচিউর হচ্ছে না। সো আলটিমেটলি কী হয়, এই ইমম্যাচিউর সেলগুলো অ্যাকুমুলেট করে আমাদের বোন ম্যারোতে এবং সেটা আমাদের নর্মাল হিমোপোয়াসিসের যে প্রসেসটা এটা হতে দেয় না। সো আলটিমেটলি আমাদের কী কী ক্লিনিক্যাল ফিচার হয়ে থাকে, আমাদের অ্যানিমিয়া হতে পারে, ইনফেকশন হতে পারে এবং কিছু র্যাশ তৈরি হতে পারে ডিউ টু থ্রোম্বোসাইটোপেনিয়া। অ্যাকিউট লিউকেমিয়া আমাদের দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া অ্যান্ড অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া ইজ অ্যাবাউট 4 times more common than অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া ইন অ্যাডাল্টস, অর্থাৎ অ্যাডাল্টসে আমাদের অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া হয়ে থাকে 4 times বেশি অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়ার থেকে। বাট ইন চিলড্রেন দ্য প্রপোর্শন ইজ রিভার্সড, অর্থাৎ চিলড্রেনে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া বেশি হয়ে থাকে। আমাদের যদি ইনভেস্টিগেশনের দিকে আগাই আমরা দেখতে পাবো এখানে আমাদের সেল কাউন্টগুলো ডিমিনিশড হয়। আমরা ইনভেস্টিগেশন করলে আমরা দেখতে পাবো এখানে বাইসাইটোপেনিয়া অর প্যানসাইটোপেনিয়া হতে পারে এবং ডাব্লিউবিসি কাউন্ট বাড়তে পারে অথবা কমতে পারে। আমরা বোন ম্যারো এক্সামিনেশন উইল কনফার্ম দ্য ডায়াগনোসিস অ্যান্ড বোন ম্যারোতে আমরা দেখতে পাবো যে এখানে হাইপার সেলুলার, কিন্তু হাইপার সেলুলার হলেও এখানে আমরা দেখব যে ব্লাড সেলগুলো বেশি হয়ে গিয়েছে এবং এটা যদি 20%-এর উপরে যায় তাহলে আমরা যে এটা চিন্তা করব এটা লিউকেমিয়া হতে পারে। অ্যান্ড দ্য প্রেজেন্স অফ অর রডস ইন দ্য সাইটোপ্লাজম অফ ব্লাড সেল ইন্ডিকেটস দ্য মাইলোব্লাস্টিক টাইপ, অর্থাৎ অর্ডার্স যদি আমরা প্রেজেন্ট পাই সাইটোপ্লাজম অফ ব্লাড সেলে সেক্ষেত্রে এটা ইন্ডিকেট করে এটা অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া। আমাদের ট্রিটমেন্ট হিসেবে আমাদের কিছু স্পেসিফিক ট্রিটমেন্ট আছে এবং জেনারেল ট্রিটমেন্ট, এবং স্পেসিফিক ট্রিটমেন্টের মধ্যে আমাদের মেইন এইম হচ্ছে রেমিশন। কিন্তু ইন পেশেন্টস উইথ অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া ইট ইজ নেসেসারি টু গিভ prophylactic treatment to central nervous system
as this is a sanctuary site where standard therapy does not penetrate. অর্থাৎ অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়ার ক্ষেত্রে আমরা যে রেমিশনের জন্য সাধারণত যে ড্রাগসগুলো ইউজ করে থাকি সেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পৌঁছায় না, এবং এক্ষেত্রে আমাদের ইউজ করা লাগে ইন্টারক্যানিয়াল ইররেডিয়েশন, ইন্টারথিকাল কেমোথেরাপি অ্যান্ড হাই ডোজ মেথোট্রেক্সেট। অ্যান্ড প্রোগনোসিস, উইদাউট ট্রিটমেন্ট 5 সপ্তাহের মধ্যে এই পেশেন্টগুলো সাধারণত এক্সপায়ার করে, কিন্তু যদি আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি সেক্ষেত্রে অ্যারাউন্ড 80% অফ অ্যাডাল্ট পেশেন্টস আন্ডার 60 ইয়ার্স অফ এজ with acute lymphoblastic leukemia or acute myeloblastic leukemia achieve remission, although remission rates are lower for older patients. তাহলে আমরা আমাদের কোশ্চেনে ফিরে যাই। আমাদের অপশনে ছিল what are the following is true for acute leukemia? AML is more common in children than acute lymphoblastic leukemia, অর্থাৎ এটা ফলস, কারণ চিলড্রেনের ক্ষেত্রে acute lymphoblastic leukemia is বেশি। বোন ম্যারো ইজ হাইপারসেলুলার, এটাও ট্রু। All rods in blood cells indicate lymphoblastic type, এটা false, কারণ all rods in blood cells indicates myeloblastic type. Prophylactic treatment should be given to CNS in acute lymphoblastic patients, it is true. Around 80% of adult patients with acute lymphoblastic leukemia or acute myeloblastic leukemia achieve remission, it is also true. আমাদের থার্ড কোয়েশ্চেন ছিল রিগার্ডিং ইউসোনোফিলিয়া, হোয়াট আর দ্য ট্রু। চলুন আমরা আগে দেখে আসি হোয়াট ইজ ইউসোনোফিলিয়া। When the eosinophil count is high, more than 0.5 into 10 to the power 9 per liter, it is called eosinophilia. এবং এটা হতে পারে দুইটা কারণে, একটা প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রাইমারি কজেস আর রেয়ার, which includes myeloproliferative disorders, acute myeloid leukemia and idiopathic hypereosinophilic syndromes, and secondary causes includes infections, especially parasites, allergy, immunological disorders like sarcoidosis or malignancy. In secondary cases, the eosinophilia is short-lived, and in primary cases, it is longer. এবং ট্রিটমেন্ট হিসেবে আমরা ইউজ করতে পারি টাইরোসিন কাইনাজ ইনহিবিটরস দ্য সাচ অ্যাজ ইমাটিনিব। সো আমাদের অপশন ছিল sarcoidosis can be a cause, it is true. Tyrosine kinase inhibitors can be used for treatment, it is also true. Usually secondary to bacterial infection, এটা সেকেন্ডারি কজে হয়ে থাকে কিন্তু মেইনলি ডিউ টু parasites, so the option is false. In idiopathic hypereosinophilic syndrome, eosinophil short-lived, but আমরা জানি idiopathic hypereosinophilic syndrome is primary cause, যেটাতে eosinophilia is long-lived, and eosinophilic infiltration may damage heart and GIT. Eosinophilic infiltration can damage many organs such as heart, lungs, gastrointestinal tract, skin, musculoskeletal system, so the option E is true. Fourth question was drugs that may lower neutrophil count. আমাদের একটা অনেক বড় একটা এখানে বক্স দেখতে পাচ্ছি, বক্সটা দেখলে সবার ভয় লাগার কথা, কিন্তু এই ক্ষেত্রে আমি একটা মেনোমিক্স লিখে দিয়েছি যেটা হচ্ছে ABCD হিটম্যান। এটা দিয়ে আমরা এটা মনে রাখার চেষ্টা করতে পারি। এ দিয়ে অ্যান্টিআরিথমিক্স which includes quinidine and procainamide. B includes antibiotics. অ্যান্টিবায়োটিক্স খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের প্রায়ই অপশনে থেকে থাকে। এটা মনে রাখার অপশন হলো PSC, পিতে পেনিসিলিন, সিতে সেফালোস্পোরিনস অ্যান্ড এসতে সালফোনামাইডস। ডিতে অ্যান্টিডিপ্রেসেন্টস, এমিটিপটাইলিন। এইচ থেকে আমরা দেখতে পারি অ্যান্টি হাইপারটেনসিভ, যার মধ্যে আছে ক্যাপটোপে, ইনারাপ্লিন, নিফেটিপিন। আই অ্যান্টি ইনফ্লামেটরি, গোল্ড, পেনিসিলামিন, ন্যাপ্রোক্সেন। টিতে অ্যান্টি থাইরয়েড ড্রাগস, যেটাতে আছে কার্বিমাজল অ্যান্ড প্রোপাইলথাইরোইউরোসিল। অ্যান্ড ম্যানের যে এমটা, এটা থেকে স্ট্যান্ডস ফর মিসলেনিয়াস অ্যান্ড অ্যান্টি ম্যালেরিয়াস। তাহলে আমাদের অপশনে যাই। অপশন এ ছিল কার্বিমাজল, এটা হচ্ছে অ্যান্টি থাইরয়েড ড্রাগস, সো ইট ইজ ট্রু। নিফেডিপিন, এটা আমরা মনে করার চেষ্টা করি এটি অ্যান্টি হাইপারটেনসিভ, তাহলে এই অপশনটিও ট্রু।
সিতে টেট্রাসাইক্লিন, যদিও টেট্রাসাইক্লিন একটি অ্যান্টিবায়োটিক্স, আমার মেনোমিক্স থেকে চিন্তা করলে হয়তো মনে হতে পারে একটি ট্রু, বাট আমরা পড়েছিলাম অ্যান্টিবায়োটিক্সের মধ্যে ছিল পিএসসি, বাট টেট্রাসাইক্লিন স্টার্টস ফ্রম টি, সো দ্য অ্যান্সার ইজ ফলস। ডিতে প্যান্টোপ্রাজল, মিসলেনিয়াসের মধ্যে আমাদের দেখেছি যে রেনিটিডিন আছে কিন্তু প্যান্টোপ্রাজল নাই, সো ডি অপশনটিও ফলস। এবং ইতে ফিনাইটোইন। Following is true about coagulation screening test. এই coagulation screening test কোয়েশ্চেনটা আমি বারবার আসতে দেখেছি। চলুন আমরা প্রথমে দেখে আসি যে coagulation screening টেস্টের মধ্যে কি কি আছে। এটার মধ্যে আছে প্লেটলেট কাউন্ট, প্রথম মিন টাইম, অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোমোপ্লাস্টিন টাইম এবং ফিব্রিনোজেন কনসেন্ট্রেশন। কিন্তু এখানে আরেকটি কথা লিখে আছে নিচে, ইন্টারন্যাশনাল নর্মালাইজড রেশিও দ্যাট ইজ INR ইজ ইউজড অনলি টু মনিটর কোমেরেন থেরাপি অ্যান্ড ইজ নট এ কোগুলেশন স্ক্রিনিং টেস্ট। তো আমাদের অপশনে প্রায়ই এটি দেওয়া থাকে যে INR, সো আমরা এটা কনফিউজড হওয়া যাবে না। INR একটি কোনো স্ক্রিনিং টেস্ট নয়। চারটি আমাদের স্ক্রিনিং টেস্ট, দ্যাট ইজ প্লেটলেট কাউন্ট, প্রথম মিন টাইম, এপিটিটি অ্যান্ড ফিব্রিনোজেন কনসেন্ট্রেশন। এবং এর রেঞ্জগুলো আমাদের মনে রাখতে হবে। প্লেটলেট কাউন্টের রেঞ্জ আমরা মোটামুটি সবাই জানি, 150 to 400 into 10⁹ পার লিটার। প্রথম মিন টাইম 9 to 12 seconds. Activated partial thermoplastin time is 26 to 36 seconds and fibrinogen concentration is 1.5 to 4.0 gram per liter. So আমরা অপশনগুলো দেখি। প্লেটলেট কাউন্ট যেটার অ্যান্সার দেওয়া আছে 150 into 10⁹ পার লিটার, ইট ইজ ট্রু। ফিব্রিনোজেন কনসেন্ট্রেশন 1.5 to 4.0 গ্রাম পার লিটার, এটাও ট্রু। প্রথম মিন টাইম আমাদের কোগুলেশন স্ক্রিন টেস্টের মধ্যে আছে, কিন্তু এখানে যে সময়টি দেওয়া আছে সেটি ভুল, যেটি হলো 26 থেকে 36 সেকেন্ড, এটি হবে 9 to 12 সেকেন্ডস। সো সি ইজ ফলস। ডিটি ছিল এপিটিটি, যেটি সময় দেওয়া আছে 9 to 12 সেকেন্ড, এটিও ফলস। এবং INR আমরা অলরেডি জেনেছি যে এটা কোগুলেশন স্ক্রিনিং টেস্টের মধ্যে পড়ে না। হোয়াট আর দ্য কজেস অফ অ্যাবসোলিউট ইরাইথোপয়েসিস? তো হোয়াট ইজ ইরাইথোসাইটোসিস? যখন আমাদের বডিতে আরবিসি কাউন্টটা নর্মাল থেকে বেশি বেড়ে যাবে তখন আমরা একে বলি ইরাইথোসাইটোসিস। এবং এটা দুই ধরনের, একটা হচ্ছে অ্যাবসোলিউট অ্যান্ড রিলেটিভ। অ্যাবসোলিউটের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রেই হাই হয়ে থাকে হেমাটোক্রিট, কিন্তু ডিফারেন্স হচ্ছে রেড সেল মাসটা অ্যাবসোলিউটের ক্ষেত্রে হাই হয়ে থাকে বাট রিলেটিভের ক্ষেত্রে নর্মাল। বাট তাহলে এখানে কেন এটা ইরাইথোসাইটোসিস বলছে? কারণ এখানে ব্লাড ভলিউমটা কমে গিয়েছে, যেটা আলটিমেটলি আমাদের ইরাইথোসাইটের যে কনসেন্ট্রেশনটা সেটি বাড়িয়ে দিচ্ছে ইন রিলেশন টু প্লাজমা ভলিউম। বাট অ্যাবসোলিউট ইরাইথোসাইটোসিস ক্ষেত্রে আমাদের প্লাজমা ভলিউমটা নর্মাল। তো আমরা আগে মনে করার চেষ্টা করি ছোটোগুলো, যেটি রিলেটিভ ইরাইথোসাইটোসিসের কজটা। এটার মধ্যে আছে ডায়ুরেটিক্স, স্মোকিং, ওবেসিটি এবং অ্যালকোহল এক্সেস অ্যান্ড গ্যাস বক্স সিনড্রোম। আমাদের এই পাঁচটা মনে রাখলে সাধারণত আমাদের এক্সামগুলোতে এইগুলোর সাথেই এই পাঁচটি মিক্সড আপ করে দেয়। সো আমাদের যদি আমরা পাঁচটা মনে রাখার চেষ্টা করি হয়তো আমরা এটা অ্যান্সার করতে পারবো। চলুন আমরা এবার দেখি অ্যাবসোলিউট ইরাইথোসাইটোসিসের কজগুলো কি। এর মধ্যে আছে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। প্রাইমারির মধ্যে আছে মাইলোপোরিউরিক ডিসঅর্ডার, দ্যাট ইজ পলিসাইথেমিয়া রুব্রা ভেরা। সেকেন্ডারির মধ্যে আছে হাই ইরাইথোপয়েটিন ডিউ টু টিস্যু হাইপক্সিয়া। এর মধ্যে আছে হাই অ্যালটিটিউড কার্ডিওরেসপিরেটরি ডিজিজ, হাই অ্যাফিনিটি হিমোগ্লোবিনস। অ্যান্ড ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি ইনক্রিজ ইরাইথোপয়েটিনের মধ্যে আছে রেনাল ডিজিজ, আদার টিউমার্স, এক্সোজেনাস টেস্টোস্টেরন থেরাপি, এক্সোজেনাস ইরাইথোপয়েটিন অ্যাডমিনিস্ট্রেশন, যেটা পারফরমেন্স এনহ্যান্সিং ড্রাগ হিসেবে আমাদের বিভিন্ন অ্যাথলেটিক্সের মধ্যে ইউজ করা হয়ে থাকে। এবং আমাদের যে টিউমারগুলো, এই নামগুলো আমাদের মনে রাখতে হবে কারণ প্রায়ই এটা অপশনে থেকে থাকে। সো আমরা প্রথমে উপর থেকে চিন্তা করি। একটা হচ্ছে সেরিবেলার হেমানজিওব্লাস্টোমা, এখানে আমাদের খেয়াল করতে হবে এটা সেরিবেলার নট সেরিব্লার। এরপর আছে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, হেপাটোমা, ইউটেরাইন ফাইব্রয়েডস অ্যান্ড ফিওকোমোসাইটোমা। আমাদের কোয়েশ্চেনে চলে যাই আমরা। ফার্স্ট অপশন ছিল হাই অ্যালটিটিউড, সো এটা অ্যাবসোলিউটের একটি কজ, সো ইট ইজ ট্রু। সেকেন্ড অপশন ছিল রেনাল ডিজিজ, দিস ইজ অলসো ট্রু। ওবেসিটি, ডায়াবেটিস, এই দুটি ছিল আমাদের রিলেটিভের কজের মধ্যে, সো দ্য অপশনস আর ফলস। অ্যান্ড হেপাটোমা, যেটা আমরা একটু আগে পড়েছি যে টিউমার্সের মধ্যে ছিল হেপাটোমা, সো দ্য অপশন ইজ ট্রু।
আমাদের নেক্সট কোয়েশ্চেন ইজ রিগার্ডিং হজকিন লিম্ফোমা। সো আমরা দেখি আগে লিম্ফোমা কি? লিম্ফোমা হচ্ছে একটা নিওপ্লাজম অ্যারাইজিং ফ্রম লিম্ফয়েড টিস্যুস। আমাদের লিম্ফয়েড টিস্যু আমাদের বডিতে বিভিন্ন জায়গায় রয়েছে, এর যখন নিওপ্লাজম হয় সেটাকে আমরা বলি লিম্ফোমা। লিম্ফোমা সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে হজকিন্স লিম্ফোমা অ্যান্ড নন হজকিন্স লিম্ফোমা। হজকিন্স লিম্ফোমা এটার হিস্টোলজিক্যাল হলমার্ক হচ্ছে প্রেজেন্স অফ রেড স্টেনবার্গ সেলস, এবং আমরা যদি ক্লিনিক্যাল ফিচারে চিন্তা করি আমাদের বডিতে বিভিন্ন জায়গায় লিম্ফ্যাডেনোপ্যাথি হয় যেটা পেইনলেস, এবং এর কনসিস্টেন্সি হয়ে থাকে রাবারি অ্যান্ড ইউজুয়ালি ইন দ্য নেক অ্যান্ড সুপ্রাক্লাভিকুলার ফোসা অ্যান্ড lymph nodes may fluctuate in size. ইনভেস্টিগেশন দিকে আমরা যদি তাকাই, এর মধ্যে FBC মে বি নর্মাল, ESR মে বি রেজড, রেনাল ফাংশন, লিভার ফাংশন, LDH ক্যান বি ডান। And ম্যানেজমেন্টের ক্ষেত্রে clinical trials have shown that patients with early stage disease have better outcomes if limited cycles of chemotherapy are combined with radiotherapy rather than using radiotherapy alone. অর্থাৎ আমাদের দেখা গিয়েছে ক্লিনিক্যাল ট্রায়ালে যে যদি আমরা কেমোথেরাপি অ্যান্ড রেডিওথেরাপি একসাথে ইউজ করা হয়ে থাকে আর্লি স্টেজে, সেক্ষেত্রে রেমিশনটা বেটার হয়, এবং যদি রেডিওথেরাপি অ্যালোন ইউজ করা হয় সেক্ষেত্রে আমাদের আউটকামটা একটু কম ভালো হয়। অ্যান্ড যদি আমরা দেখি যে এটার অন্যান্য ক্লাসিফিকেশনের মধ্যে, দেন হজকিন্স লিম্ফোমা ইজ এগেইন ক্লাসিফাইড ইন্টু নডুলার লিম্ফোসাইট প্রিডমিনেন্ট হজকিন্স লিম্ফোমা অ্যান্ড ক্লাসিক্যালের মধ্যে আছে নডুলার স্ক্লেরোজিং, যেটি মোস্ট কমন ইন ইয়াং পেশেন্টস। আমাদের অপশনগুলোতে আমরা ব্যাক করি। ফার্স্ট অপশন ছিল পেইনফুল রাবারি ইন লিম্ফ্যাডেনোপ্যাথি, অর্থাৎ পেইনফুল যেটি ভুল, এখানে হবে পেইনলেস। সো অপশন ইজ ফলস। FBC may be normal, it's true. Nodular sclerosing type is more common in elderly male, it is false কারণ nodular sclerosing type is more common in young patients. Red Steinberg cells are histological hallmarks, true. Chemotherapy combined with radiotherapy have better outcome than radiotherapy alone, it's true. এবার আমরা শুরু করতে যাচ্ছি SBA পোর্শনটা। এটা নিয়ে আমাদের সবার মধ্যে ভীতি কাজ করে। ইনশাআল্লাহ যদি আপনারা ম্যাট্রিক্সের সাথে থাকেন আপনাদের এই ভীতি কাটাতে আমরা সক্ষম হব। চলুন আমরা প্র্যাকটিস করার চেষ্টা করি। হুইচ ইজ নট ট্রু ফর স্টেম সেলস। স্টেম সেলস থেকে আমাদের আগেও দেখেছি আমাদের FCPS এ কোয়েশ্চেন এসেছে। সো এই যে অল্প একটু বই দেওয়া আছে এইটা পুরোটা আমাদের পড়তে হবে এবং ভালোভাবে খেয়াল রাখতে হবে যে এখানে লাইনগুলো কী কী দেওয়া আছে। চলুন আমরা এটা পড়ার চেষ্টা করি। স্টেম সেল থেকে আমরা সবাই জানি যে হিমোপয়েসিস হয়ে থাকে এবং আমাদের যে প্রোজেনিটর সেলগুলো আছে এখান থেকে প্রডিউসড হয় এবং সেখান থেকে আলটিমেটলি আমাদের ম্যাচিউর আরবিসি, গ্রানুলোসাইটস, মোনোসাইটস অ্যান্ড প্লেটলেটস তৈরি হয়ে থাকে। সো অল ব্লাড সেলস আর derived from pluripotent hemopoietic stem cells. This comprise only 0.01% of the total marrow cells, but they can self-renew or differentiate to produce hierarchy of lineage committed progenitor cells. অর্থাৎ এখানে বলছে যে স্টেম সেলগুলো এরা নিজেরা সেলফ রিনিউ করতে পারে অথবা এটা ডিফারেন্সিয়েট করে যেটা বিভিন্ন ধরনের লাইনেজগুলো প্রজেনিটর সেল সেগুলো তৈরি করতে পারে। কী কী প্রজেনিটর সেল এরা তৈরি করে থাকে? কলোনি ফর্মিং ইউনিট গ্রানুলোসাইট অ্যান্ড মোনোসাইট, কলোনি ফর্মিং ইউনিট ইরাইথয়েড সেলস, কলোনি ফর্মিং ইউনিট মেগাক্যারিওসাইটস যেটা আলটিমেটলি তৈরি করে প্লেটলেটস। এবং যে প্রিমিটিভ প্রজেনিটর সেলগুলো আছে এগুলো আসলে যখন বোন ম্যারোতে থাকে সেগুলো ক্ষেত্রে এটা মরফোলজিক আইডেন্টিফাই করা যায় না, বাট আমাদের কালচার এক্সপেরিমেন্টে যেই লাইনলেসটি এটা তৈরি করে থাকে সেই হিসেবে এদের নামকরণ করা হয়ে থাকে। আমাদের গ্রোথ ফ্যাক্টরস যেগুলো বোন ম্যারো স্টোমাল সেলস থেকে আসে সেগুলো এদের সার্ভাইভাল, প্রলিফারেশন, ডিফারেন্সিয়েশন অ্যান্ড ফাংশন অফ স্টেম সেল এগুলো কন্ট্রোল করে থাকে। আমাদের বিভিন্ন ল্যাবরেটরিতে এখন তৈরি করা হচ্ছে এই গ্রোথ ফ্যাক্টরসগুলো যেটা আলটিমেটলি আমাদের বিভিন্ন ধরনের ট্রিটমেন্টে এটা ইউজ হয়ে থাকে এবং এটা সিনথেসাইজ করা হয় রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে। বোন ম্যারো অলসো কন্টেন্স সাম স্টেম সেলস দ্যাট ক্যান ডিফারেন্সিয়েট ইন্টু নন হেমাটোলজিক্যাল সেলস। So the first option was all blood cells are derived from pluripotent hemopoietic stem cells. Stem cells are only 0.1% of total marrow cells. আমাদের বইয়ে আমরা এটা দেখেছি এটা ছিল 0.01%. So this option is false.
Primitive progenitor cells derived from stem cells can not be identified morphologically, it is true, and growth factors that act on stem cells can be synthesized by recombinant DNA technology, it is true. Bone marrow stem cells can differentiate into non-hematological cells, this is also true. So আমাদের question ছিল which is not true, so the answer is B, that is stem cells are only 0.1% of total marrow cells. Next question. A 21 years old female medical student presents with fatigue, shortness of breath and sore mouth. So আমরা ফার্স্টে এইটুকু আমরা একটু বোঝার চেষ্টা করি কি কি আছে। তার আছে ফ্যাটিক, শর্টনেস অফ ব্রেথ, সোর মাউথ। ফ্যাটিক, শর্টনেস অফ ব্রেথ এগুলো চিন্তা করলে আমাদের অনেক কিছুই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আসে, তার মধ্যে একটি হলো কিন্তু অ্যানিমিয়া। সো আমাদের নেক্সট পোর্শনে যাই। অন এক্সামিনেশন শি ইজ পেল। পেল বলতে অবশ্যই আমাদের এটা মাথায় চলে আসার কথা, এটা এক ধরনের অ্যানিমিয়া হতে পারে। সাথে আছে এই ইয়েলো টিন্ট উইথ আ প্যালপেবল স্প্লিনিক টিপ অন ইন্সপিরেশন, অর্থাৎ ইয়েলো কালার টিন্ট আছে, সাথে স্প্লিনিক টিপ আমাদের হাতে প্যালপেট করলে পাওয়া যায়। অর্থাৎ আমাদের এটা চিন্তা করতে হবে তাহলে এক্ষেত্রে হয়তো বা কোনো ধরনের হিমোলাইসিস হচ্ছে যেটার কারণে জন্ডিস হচ্ছে, সাথে স্প্লিনটাও বড় হচ্ছে। ব্লাড টেস্ট শো হিমোগ্লোবিন ইজ 68 গ্রাম পার লিটার, যেটা আমাদের নর্মাল রেঞ্জ থেকে অনেক নিচে। MCV is 122 femtoliter, it is raised. MCV is 35 picogram, it is also raised. WBC is 1.9 into 10 to the power 9 per liter. Platelet counts 29 into 10 to the power 9 per liter. Red cell fragments and hypersegmented neutrophils are seen in PBF. সো আমরা এই প্রশ্ন যদি খেয়াল করি আমরা দেখব যে এখানে হিমোগ্লোবিন কমে গিয়েছে, এমসিবিটা বেড়ে গিয়েছে, এমসিএইচটাও বেড়ে গিয়েছে, সেক্ষেত্রে আমাদের মাথায় আসতে হবে এটা এক ধরনের মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। এবং আমরা যদি পিবিএফটা খেয়াল করি এখানে দেওয়া আছে রেড সেল ফ্র্যাগমেন্টস অ্যান্ড হাইপার সেগমেন্ট নিউট্রোফিলস। আমাদের যদি বইয়ে যাই আমরা দেখব ইনভেস্টিগেশন মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে ব্লাড ফিল্মে আমরা দেখব ওভাল ম্যাক্রোসাইটোসিস, পয়কিলোসাইটোসিস, রেড সেল ফ্র্যাগমেন্টস অ্যান্ড নিউট্রোফিল হাইপার সেগমেন্টেশন। এই নিউট্রোফিল হাইপার সেগমেন্টেশন যদি আপনারা কখনো অপশনে পেয়ে থাকেন আপনাদের মাথায় অবশ্যই আসতে হবে এটা এক ধরনের মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া অ্যান্ড হুইচ মে বি ডিউ টু ভিটামিন B12 ডেফিসিয়েন্সি অর ফোলেট ডেফিসিয়েন্সি। সো আমাদের অপশনে ছিল অ্যাকুট মাইলয়েড লিউকোমিয়া, ইট ইজ নট কারেক্ট অ্যান্সার, অ্যালকোহল এক্সেস না, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি। সো আমাদের অ্যান্সার ইজ ভিটামিন B12 deficiency. Which of the following anticoagulants has a mechanism of action involving direct inhibition of thrombin? আমাদের কোয়েশ্চেনে ছিল ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিশন, এটি আমাদের ওরাল ফর্মে হতে পারে বা ইনজেক্টেবল ফর্মে হতে পারে। ডাইরেক্ট হিসেবে যদি আমরা অ্যান্সার খুঁজতে চাই সেক্ষেত্রে আমাদের খেয়াল করতে ড্যাবিগাট্রন আছে কিনা, আর্গাট্রোবান আছে কিনা, বিভালিরুডিন আছে কিনা। সো আমাদের অপশনের মধ্যে ছিল এপিক্সাবান, বিভালিরুডিন, ড্যাবিগাট্রন। সো আমাদের অপশনের মধ্যে ড্যাবিগাট্রন যেটা আছে সেটা হচ্ছে অ্যান্সার। 10 number question, which of the following anticoagulants has a mechanism of action involving direct inhibition of thrombin? আমাদের বইয়ে 23.26 বক্সটা যেটা আছে এখান থেকে প্রায় কোয়েশ্চেন হয়ে থাকে এবং এখানে দেওয়া আছে অ্যাকশনস অফ অ্যান্টিকোগুল্যান্টস অ্যান্ড অ্যান্টিথ্রম্বিন ড্রাগস। এর মধ্যে আছে অ্যান্টিপ্লেটলেট ড্রাগস, ওরাল অ্যান্টিকোগুল্যান্টস অ্যান্ড ইনজেক্টেবল অ্যান্টিকোগুল্যান্টস। অ্যান্টিপ্লেটলেট ড্রাগসের মধ্যে আছে সাইক্লোঅক্সিন ইনহিবিশন যেটা অ্যাসপিরিন, এডিপি রিসেপ্টর ইনহিবিশন কোপিডগ্রেল, প্রাসোডেল, গ্লাইকোপ্রোটিন 2B3A ইনহিবিশন, এর মধ্যে আছে টাইরোফিবান। এরপর আছে ওরাল অ্যান্টিকোগুল্যান্টস, এর মধ্যে আছে ভিটামিন কে অ্যান্টাগনিস্ট যের মধ্যে আছে ওয়ারফেরিনস, ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিশন, ডাবিগাট্রান, ডাইরেক্ট 10A ইনহিবিশন, রিভারক্সাবান, এপিক্সাবান। ইনজেক্টেবল অ্যান্টিকোগুল্যান্টস এর মধ্যে আছে অ্যান্টিথ্রম্বিন ডিপেন্ডেন্ট ইনহিবিশন অফ থ্রম্বিন অ্যান্ড 10A, যার মধ্যে আছে হেপারিন, লো মলিকুলার ওয়েট হেপারিন। অ্যান্টিথ্রম্বিন ডিপেন্ডেন্ট ইনহিবিশন অফ 10A, ফন্ডাপেরিনাক্স। এবং ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিশন এর মধ্যে আছে আর্গাট্রোবান। আমাদের অপশনে ছিল which of the following anticoagulants has a mechanism of action involving direct inhibition of thrombin? So direct inhibition of thrombin এর মাধ্যমে কাজ করে
তিনটা ড্রাগস, এর মধ্যে আছে ওরাল ফর্মে ড্যাবিগাট্রান অ্যান্ড ইনজেক্টেবল ফর্মে আছে আর্গাট্রোব্যান অ্যান্ড বিভালরিরুডিন। আমাদের অপশন সিতে ছিল ড্যাবিগাট্রান, সো অ্যান্সার ইজ অপশন সি। Following is not a feature of intravascular hemolysis. 23.36 বক্সটা যদি আমরা খেয়াল করি, এখানে দেওয়া আছে হরমোনস অফ হিমোলাইসিস অ্যান্ড অ্যাডিশনাল ফিচার্স অফ ইন্টারভাস্কুলার হিমোলাইসিস। সো অপশনে যদি আমাদের হলমার্কস অফ হিমোলাইসিসের এবং এই ইন্টারভাস্কুলার হিমোলাইসিসের অপশনগুলো যে মিক্সড আপ করে রাখেন, এক্ষেত্রে আমাদের একটু খেয়াল করতে হবে যে কোনগুলো ইন্টারভাস্কুলার হিমোলাইসিসের অ্যাডিশনাল ফিচার্স। এর মধ্যে আছে ডিক্রিজ হ্যাপ্টোগ্লোবিন, ইনক্রিজ মিথ হিমোঅ্যালবুমিন, পজিটিভ ইউরিনারি হিমোসিডোরিন অ্যান্ড হিমোগ্লোবিনুরিয়া। সো এই চারটা হলো অ্যাডিশনাল ফিচার্স অফ ইন্টারভাস্কুলার হিমোলাইসিস। এই পাঁচটার সাথে এই চারটি স্পেশালি প্রেজেন্টস ইন ইন্টারভাস্কুলার হিমোলাইসিস অ্যান্ড হলমার্কস অফ হিমোলাইসিস আর ডিক্রিজ হিমোগ্লোবিন, সো আলটিমেটলি এটা ইনক্রিজ করবে আনকনজুগেটেড বিলিরুবিন। এর কম্পেনসেশন হিসেবে যখন আমাদের বেশি বেশি ব্লাড সেলস তৈরি হবে তখন আমাদের রেটিকুলোসাইটস কাউন্টটাও বেড়ে যাবে এবং হিমোলাইসিস হওয়ার কারণে ইনক্রিজ করবে ল্যাকটেট ডিহাইড্রোজেনেস এবং এই যে আনকনজুগেটেড বিলিরুবিন ছিল সেটা আলটিমেটলি পাস করবে ইউরিন দিয়ে এবং এখানে ইউরিনারি ইউরোবিলিরুবিন এটা ইনক্রিজ হবে। সো আমাদের কোয়েশ্চেন ছিল ফিচার্স অফ ইন্টারভাস্কুলার হিমোলাইসিস, ডিক্রিজ হ্যাপ্টোগ্লোবিন, ইনক্রিজ মিথ হিমোগ্লোবিন, পজিটিভ ইউরিনারি হিমোসিডোরিন, হিমোগ্লোবিনুরিয়া, ডিক্রিজ ইউরিনারি ইউরোবিলিরুবিন। এর মধ্যে কোনটা এটার ফিচার্স না, সো আমাদের অপশন ই দ্যাট ইজ ডিক্রিজ ইউরিনারি বিলিরুবিন এটা হচ্ছে ফলস, কারণ আমাদের হিমোলাইসিসের ক্ষেত্রে ইউরিনারি ইউরোবিলিরুবিন এটা ইনক্রিজ হয়। Question 12. A child presents with severe anemia and laboratory findings shows unconjugated bilirubin and lactate dehydrogenase are increased. So আমরা কেবলই পড়েছি যে হিমোলাইসিসের ক্ষেত্রে আমাদের আনকনজুগেটেড বিলিরুবিন এবং ল্যাকটেট ডিহাইড্রোজেনটা বেড়ে থাকে। সো আমাদের এটা চিন্তা করতে হবে অ্যানিমিয়া, এবং এই অ্যানিমিয়ার কজটা কি, কোনোভাবে এটা আমাদের বডিতে কোথাও এক জায়গায় হিমোলাইসিস হচ্ছে। এবং এর পরের অপশন ছিল হ্যাপ্টোগ্লোবিন ইজ ডিক্রিজ, হিমোগ্লোবিনুরিয়া প্রেজেন্ট। সো এই সবগুলোই কিন্তু আমাদের ইন্ডিকেট করে এটা আমাদের হিমোলাইসিস হচ্ছে এবং কিছুটা অংশে ইন্টারভাস্কুলার হিমোলাইসিস হচ্ছে। এবং ব্লাড ফিল্ম শোজ বাইট সেলস অ্যান্ড পলিক্রোমাসিয়া। সো আমাদের এখন চিন্তা করতে হবে যে এই বাইট সেলসগুলো কোথায় কোথায় প্রেজেন্ট থাকে। চলুন আমরা তাহলে একটু খেয়াল করি। গ্লুকোজ 6 ফসফেটেজ ডিহাইড্রোজেনেস ডেফিসিয়েন্সি এটা আমাদের এক ধরনের ডেফিসিয়েন্সি অফ এনজাইমস, যেটার কারণে আমাদের বডিতে হিমোলাইসিস হয়ে থাকে। এবং এক্ষেত্রে আমাদের যদি ব্লাড ফিল্ম করা হয়ে থাকে তাহলে আমরা দেখব বাইট সেলস, ব্লিস্টার সেলস, ইরেগুলার শেপ স্মল সেলস, পলিক্রোমাসিয়া, রিফ্লেক্টিং দ্য রেটিকুলোসাইটোসিস। আমি আগেই বলেছিলাম যে হিমোলাইসিস হলে যখনই আমাদের ব্লাড সেলগুলো আবার রিপ্রোডিউস করা ট্রাই করবে তখনই আমাদের রেটিকুলোসাইট কাউন্টটা বেড়ে যাবে এবং সেটা আমাদের বডিতে যখন ব্লাড ফিল্ম দেখব তখন এটা পলিক্রোমাসিয়া হিসাবে রিফ্লেক্ট করবে। এবং denatured hemoglobin visible as hence bodies within a red cell cytoplasm with a supravital stain such as methyl violet. সো আমাদের কোয়েশ্চেনে দেওয়া ছিল যে ব্লাড ফিল্মে আমরা পেয়েছি বাইট সেলস অ্যান্ড পলিক্রোমাসিয়া। সো আমাদের অ্যান্সার ইজ অপশন এ দ্যাট ইজ গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেস ডেফিসিয়েন্সি। Number 13. A child presents with anemia, acute severe pain in hand and foot, features of osteomyelitis in tibia, and culture shows osteomyelitic lesion indicates salmonella infection. সো আমাদের ফার্স্ট যে কথাগুলো লেখা আছে তার মধ্যে থেকে এখানে দেখা যায় অ্যানিমিয়া বলা আছে অ্যাকুট সিভিয়ার পেইন ইন হ্যান্ডস অ্যান্ড ফুটস, ফিচার্স অফ অস্টোমাইলাইটিস। অর্থাৎ এই পেশেন্টের ক্ষেত্রে যেমন একসাথে অস্টোমাইলাইটিস আছে, সাথে আছে অ্যানিমিয়া। সো আমাদের চিন্তা করতে হবে যে অ্যানিমিয়ার সাথে কোন অ্যানিমিয়ার সাথে অস্টোমাইলাইটিস রিলেটেড। আমাদের যদি অস্টোমাইলাইটিসের প্যাথোজেনেসিসকে আমরা পড়ার চেষ্টা করি, সেখানে দেওয়া ছিল যে দিস ফ্যাক্টরস ইনক্লুডস ইমিউনোসাপ্রেসিভ থেরাপি, HIV ইনফেকশন, সিকেল সেল ডিজিজ অ্যান্ড উইচ পার্টিকুলারলি ইনক্রিজ দ্য রিস্ক অফ সালমোনেলা ইনফেকশন। সো আমাদের কোয়েশ্চেনে দেওয়া ছিল যে কালচার অফ অস্টোমাইলেটিক লেশন ইন্ডিকেট সালমোনেলা ইনফেকশন। সো আমাদের এটা অ্যান্সার হচ্ছে সিকেল সেল ডিজিজ, দ্যাট ইজ অপশন সি।
মোস্ট কমন সিমটমস অফ মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, এটা চিন্তা করলে হয়তো বা সবাই চিন্তা করবে এত কোয়েশ্চেন, সহজ একটা কোয়েশ্চেন দিয়েছে, কিন্তু আমাদের যদি অপশনগুলো খেয়াল করি সেখানে দেখবেন এখানে দেওয়া আছে ব্রেথলেসনেস, সোর মাউথ, প্যারাস্থেসিয়া, ম্যালেজ অ্যান্ড পোর মেমোরি। অপশনগুলো দেখলে আমাদের সবগুলোই মনে হবে এটা সবগুলোই হয়ে থাকে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে। সো হোয়াট ইজ দ্য মোস্ট কমন, এই কোয়েশ্চেনগুলোতেই আমাদের অনেকগুলো মার্ক চলে যায়, কারণ আমরা খেয়াল করি না কোনটা সবচেয়ে বেশি হয়। সো আমরা যখনই বইয়ের যে কোনো বক্স পড়বো বা ক্লিনিক্যাল ফিচার পড়বো, আমরা একটু খেয়াল করার চেষ্টা করবো যে হোয়াট ইজ দ্য মোস্ট কমন ফিচার্স। সো আমাদের এই বক্সের দিকে খেয়াল করি 23.31, আমাদের বইয়ে কোথাও কিন্তু স্পেশালি কেন এটা মেনশন করা নাই যে আমাদের মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে কোন ক্লিনিক্যাল ফিচারটা মোস্ট কমন, বাট এই যদি বক্সটা খেয়াল করি সিমটমসের মধ্যে দেখেন লেখা আছে যে ম্যালেজ, দ্যাট ইজ 90%, এবং আদার প্যারাস্থেসিয়া 80%, sore mouth 20%, breathlessness 50%. So highest is malaise, that is 90%. So আমাদের answer is option D, malaise. আমাদের লাস্ট কোয়েশ্চেন আমরা চলে আসছি, হোয়াট ইজ দ্য মোস্ট কমন ইনহেরিটেড ব্লিডিং ডিসঅর্ডার। এটা আমাদের এবার FCPS পার্ট 1 জানুয়ারি 2022 এসেছিল। দ্য অপশনস আর হিমোফিলিয়া A, হিমোফিলিয়া B, von Willebrand disease, protein C deficiency, antithrombin deficiency. কোগুলেশন ডিসঅর্ডারের মধ্যে আমরা যদি দেখি সেখানে দেওয়া আছে von Willebrand disease is the most common inherited bleeding disorder. সো আমাদের কোয়েশ্চেনে যদি দেওয়া থাকে what is the most common inherited bleeding disorder, the answer will be von Willebrand disease. বাট যদি কোয়েশ্চেনে দেওয়া থাকে হোয়াট ইজ দ্য মোস্ট কমন সিঙ্গেল কোগুলেশন ফ্যাক্টর ডেফিসিয়েন্সিস, দেন দ্য অ্যান্সার উইল বি হিমোফিলিয়া A অ্যান্ড B. সো আমাদের কোয়েশ্চেনে ব্যাক করি, আমাদের অপশন সিতে ছিল von Willebrand ডিজিজ, সো দ্য অ্যান্সার ইজ অপশন সি, von Willebrand ডিজিজ। সো শেষ আমাদের আজকের ক্লাসটি। আই হোপ আমি আপনাদের কোনো কনফিউশন থাকলে ক্লিয়ার করতে পেরেছি। যদি তারপরও যদি আপনাদের কখনও কোনো সমস্যা মনে হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ম্যাট্রিক্সের মেন্টরসরা আমরা সবসময়ই আছি আপনাদের হেল্প করার জন্য, এবং আপনাদের সব সমস্যার সমাধান দেওয়ার আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে। সো সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।